দেশের গণতান্ত্রিক পরিকাঠামোতে যখন ক্ষমতা, রাজনৈতিক সমীকরণ আর সাধারণ মানুষের অধিকারের দাবি মুখোমুখি এসে দাঁড়ায়, তখন ঠিক কী পরিস্থিতির সৃষ্টি হয়? আগামী 20 জুলাই থেকে শুরু হতে চলা সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদল অধিবেশন কি হতে চলেছে এমনই এক ঐতিহাসিক সংঘাত ও রাজনৈতিক সমঝোতার নীরব সাক্ষী। একদিকে রাজধানী দিল্লির রাজপথে শিক্ষার অধিকার এবং স্বচ্ছতার দাবিতে সোচ্চার হয়েছে দেশের হাজার হাজার তরুণ তরুণী, আর অন্যদিকে সংসদের সুরক্ষিত অন্দরে প্রস্তুত হচ্ছে আগামী দশকের ভারতের রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকার এক সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট। সোনম ওয়াংচুকের টানা 20 দিনের অনশন এবং তাকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি থেকে শুরু করে ডিলিমিটেশন বিল পাশের এক অত্যন্ত জটিল রাজনৈতিক অঙ্ক, সবকিছুই আজ যেন এক অদ্ভুত সমীকরণের শুধুই গাঁথা পড়ে গেছে। কিন্তু এখন সবচেয়ে যে বড় প্রশ্নটা হচ্ছে সেটা হলো, মাত্র 3 মাস আগে যে ডিলিমিটেশন বিল সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে থমকে গিয়েছিল, এবার কি সেই বৈতরণী পার হতে পারবে ক্ষমতাসীন সরকার? আগামী 20 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বহু প্রতীক্ষিত বাদল বা বর্ষাকালীন অধিবেশন। গোটা দেশের নজর এখন আটকে রয়েছে একটি মাত্র বিলের ওপর, আর তা হলো ডিলিমিটেশন বিলে। আমরা যদি একটু পিছিয়ে যাই এবং 3 মাস আগে প্রেক্ষাপট বিবেচনা করি, তবে দেখতে পাবো যে এই একই বিল নিয়ে সরকার পক্ষের এটি বড় প্রচেষ্টা ছিল, কিন্তু সেই সময় প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটি আইনসভায় পাশ করানো সম্ভব হয়। এখন রাজনৈতিক মহলের সব থেকে বড় প্রশ্ন হলো যে এবার কি সরকার এই বিলটি পুনরায় উত্থাপন করবে, আর যদি করেই থাকে তবে তা পাশ করানোর জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার বা জাদুর সংখ্যা কি অর্জন করতে পেরেছে সরকার। রাজনৈতিক সূত্র এবং সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে যে যদিও প্রাথমিক এজেন্ডায় ডিলিমিটেশন বিলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবুও পর্দার আড়ালে এই বিলটিকে পাশ করার জন্য এক বিশাল প্রস্তুতি চলছে। লোকসভায় মোট আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 816 করার যে প্রস্তাব এই বিলে রয়েছে, তা স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় একটি সংসদীয় সংস্কার হতে চলেছে। এর একটি অত্যন্ত ইতিবাচক এবং যুগান্তকারী দিক হলো নারী সংরক্ষণ। এই বর্ধিত আসনগুলির মধ্যে 1/3 আসন নারীদের জন্য সংরক্ষিত করার প্রস্তাব রয়েছে, যা ভারতীয় রাজনীতিতে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। এই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে শাসক জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐকমত্য গড়ে তোলা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। যে কোনো সংবিধান সংশোধনী বা এই ধরনের বিশেষ বিল পাশ করানোর জন্য সংসদের নিয়ম প্রত্যন্ত করা এই ক্ষেত্রে দুটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। প্রথমত, সংসদের মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি সদস্যের সমর্থন প্রয়োজন। দ্বিতীয়ত এবং সবথেকে কঠিন শর্তটি হলো ভোটাভুটির সময় সংসদে উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের অন্তত 2/3 সমর্থন নিশ্চিত করতে হবে। গত এপ্রিল মাসের বিশেষ অধিবেশনে যখন ভোটাভুটি হয়েছিল, তখন বিলের পক্ষে পড়েছিল 298টি ভোট এবং বিপক্ষে পড়েছিল 230টি ভোট। মোট 528 জন সাংসদ এই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। সেই হিসেব অনুযায়ী 2/3 ম্যাজিক ফিগার ছিল 352, অর্থাৎ সরকার পক্ষের সেই মুহূর্তে 54টি ভোট কম পড়েছিল। কিন্তু গত 3 মাসে ভারতের রাজনৈতিক মানচিত্রে, বিশেষ করে বিভিন্ন বিরোধী দলগুলির অন্দরে বিস্তর জল খোলা হয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভিতরে এক বড়সড় রদবদল দেখা গেছে। 28 জন লোকসভা সাংসদের মধ্যে 20 জন দল ত্যাগ করে এনসিপিআই নামে একটি অপেক্ষাকৃত কম পরিচিত দলে যোগদান করেছেন। কেন এত বড় সংখ্যক সাংসদ হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত নিলেন তা নিয়ে জল্পনা থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দলবদল পরোক্ষভাবে শাসক জোটের সংখ্যাগরিষ্ঠতার পথকেই প্রশস্ত করতে পারে। অন্যদিকে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা থেকে 6 জন সাংসদ শিবির পরিবর্তন করে একনাথ শিন্ডের দলে যোগ দিয়েছেন, যারা আগে থেকেই শাসক জোটের অংশ। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির তরফ থেকেও বেশ কিছু ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে। দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে ডেলিমিটেশন প্রক্রিয়ায় যদি আসন বৃদ্ধির হার 50% মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো ফর্মুলা গ্রহণ করা হয়, তবে তারা এই বিলটিকে সমর্থন জানাতে পারে। অন্যদিকে ডিএমকেও এই বিলকে সমর্থন জানাতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদি সত্যি এই সমীকরণগুলো বাস্তবে রূপ নেয়, তবে শরদ পাওয়ার গোষ্ঠীর 8 জন সাংসদের সমর্থনও সরকার পক্ষের ঝুলিতে আসতে পারে। অর্থাৎ এই 20, 8 এবং 6 জন সাংসদ মিলিয়ে মোট 34 জন সাংসদের সমর্থন যদি বর্তমান 293 এর সাথে যুক্ত হয়, তবে শাসক জোটের সংখ্যা 387 গিয়ে দাঁড়াবে, যা ম্যাজিক ফিগারের অনেকটাই কাছাকাছি। এরপর সবার নজর থাকবে দক্ষিণ ভারতের শক্তিশালী দল ডিএমকে 22 জন সাংসদের ওপর। দীর্ঘদিনের মিত্র কংগ্রেসের সাথে তাদের সম্পর্কের অবনতি এবং টিপিকে সাথে নতুন জোট গঠনের পর ডিএমকে এখন নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে। অনেকেই মনে করছেন তামিলনাড়ুর স্বার্থ সুরক্ষিত থাকলে এবং উপযুক্ত পরিকাঠামো পেলে ডিএমকে ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে এটি নিরপেক্ষ বা সমর্থনমূলক অবস্থান নিতে পারে। সরকার যখন তাদের ঘুঁটি সাজাচ্ছে, তখন প্রধান বিরোধী দল কংগ্রেসও একেবারে নীরবে বসে নেই। কংগ্রেসের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের রাজনৈতিক জোটের অন্তরে একতা বজায় রাখা। যে নেতারা 3 মাস আগে পর্যন্ত কংগ্রেসের সুরে সুর দিয়ে সরকারের বিরোধিতা করছিলেন,
আজ তাদের অনেকেই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ করছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিলিমিটেশন বিল দিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। কংগ্রেসের দাবি হলো সংসদে বিলটি পেশ করার অনেক আগেই তার সম্পূর্ণ খসড়া সমস্ত রাজনৈতিক দলের সাথে শেয়ার করতে হবে, যাতে সবাই সেটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ান এবং বিশ্লেষণ করার পর্যাপ্ত সময় পায়। কংগ্রেসের কিছু শীর্ষ নেতার মতে অতীতে অসম বা গুজরাটের মতো রাজ্যগুলিতে ডিলিমিটেশন প্রক্রিয়ার সময় যেভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে তা অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধার্থে করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিরোধীদের আশঙ্কা দেশ জুড়ে এই নতুন ডিলিমিটেশন প্রক্রিয়া আসলে আগামী নির্বাচনগুলিকে শাসক দলের জন্য একটি সুবিধাজনক ভৌগোলিক এবং জনসংখ্যাগত মানচিত্র তৈরি করার কৌশল হতে পারে। ইপিআর ব্লকের ভিতরে এই নিয়ে মতভেদ স্পষ্ট। সুপ্রিয়া সুলে বা সঞ্জয় রাউতের মতো নেতারা যেখানে শর্ত সাপেক্ষে সমর্থনের কথা বলছেন, সেখানে কংগ্রেস নেতারা এই বিলের সম্পূর্ণ বিপক্ষে এবং কঠোর অবস্থানের পক্ষপাতী। এছাড়াও এইবারের বাদল অধিবেশনে আরো বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ হতে চলেছে, যা দেশের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে দেশের অর্থনীতি এবং বিচার ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলবে। এর মধ্যে প্রথমেই বলতে হয় জন্ম মৃত্যু সংশোধন বিল 2026-এর কথা। এই বিলটির মূল উদ্দেশ্য হলো দেরিতে জন্ম বা মৃত্যু নিবন্ধনের প্রক্রিয়াটিকে আরও সুশৃঙ্খল এবং কঠোর করা, যাতে দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্যের একটি অত্যন্ত নিখুঁত এবং নির্ভুল ডেটাবেস তৈরি করা সম্ভব। এর পাশাপাশি রয়েছে জাতীয় সম্মানের অবমাননা রোধ সংশোধন বিল 2026। 1971 সালের পুরনো আইনি পরিবর্তন এনে এই বিলে প্রস্তাব করা হয়েছে যে কেউ যদি বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বা এই জাতীয় গানের কোনো রূপ অবমাননা করে, তবে তার জন্য কঠোর শাস্তির বিধান থাকবে। অন্যদিকে বিচার ব্যবস্থায় দীর্ঘদিনের যে মামলা জট রয়েছে তা ছাড়ানোর লক্ষ্যে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর জন্য সংশোধন বিল আনা হচ্ছে, যার মাধ্যমে সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার প্রস্তাব রাখা হয়েছে। অর্থনৈতিক সংস্কারের দিকে নজর রেখে আয়কর সংশোধন বিল 2026 আনা হচ্ছে। এই বিলটির প্রধান লক্ষ্য হলো সরকারি বন্ড বাজারকে আরও আকর্ষণীয় করে তোলা, দেশে আরও বেশি পরিমাণে বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আকর্ষণ করা এবং বাজারের আর্থিক তারল্য বৃদ্ধি করা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একটি অত্যন্ত স্বস্তিদায়ক খবর হলো এমএসএমই উন্নয়ন সংশোধন বিল 2026। এই বিলের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের জন্য ব্যবসা পরিচালনার নিয়মকানুন অনেক সহজ করা হবে এবং পেমেন্ট সংক্রান্ত যে কোনো বিবাদের দ্রুত নিষ্পত্তির জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করা হবে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল নিয়েও আলোচনা হতে পারে এই অধিবেশনে, এমনটা মনে করা হচ্ছে। এআইসিটিই এবং এনসিটি এর মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোকে অবলুপ্ত করে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান নামে একটি একক সর্বাধিনায়ক এবং আধুনিক নিয়ন্ত্রণ সংস্থা গঠনের প্রস্তাব রয়েছে। গত বছর ডিসেম্বরে বিলটি লোকসভায় পেশ হওয়ার পর একটি যৌথ সংসদীয় কমিটির কাছে পর্যালোচনার জন্য আনা হয়েছিল এবং আশা করা হচ্ছে এই অধিবেশনেই এই কমিটি তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। সংসদের ভিতরে যখন শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে আইনের খসড়া তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে সংসদের বাইরে রাজধানী দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে এক অভূতপূর্ব ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে। এই প্রতিবাদের অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। নিট বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার মতো অত্যন্ত সংবেদনশীল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য দুর্নীতির যে গুরুতর অভিযোগ সামনে এসেছিল তার প্রতিবাদে এবং দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি টানা 20 দিন ধরে আমরণ অনশনে বসেছিলেন। কিন্তু 18 জুলাই সকালে সেখানে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যখন বিশাল সংখ্যক পুলিশ বাহিনী যন্ত্র মন্ত্রে উপস্থিত হয়ে অনশনরত সোনম ওয়াংচুককে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত হাজার হাজার ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এই পদক্ষেপটি কোনোভাবেই আন্দোলনকে দমন করার জন্য নয়, বরং হাইকোর্টের নির্দেশে এবং সোনম ওয়াংচুককে ক্রমশ অবনতিশীল স্বাস্থ্যের পথ মাথায় রেখে নেওয়া হয়েছে। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী টানা 20 দিনের অনশনের ফলে তার ওজন উদ্বেগজনকভাবে কমে গিয়েছিল। আগামী 20 জুলাই যখন সংসদ ভবনের ভিতরে ডিলিমিটেশন বিল বা অন্যান্য গুরুত্বপূর্ণ আইন নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা বিতর্কে অংশ নেবেন, তখন সংসদের বাইরে রাজপথে 20 জুলাইয়ের জন্য পূর্ব ঘোষিত ছাত্র সংসদের মার্চ বা সংসদ অভিযানের কর্মসূচিও এক আলাদা মাত্রা যোগ করবে। একদিকে বিরোধী দলগুলোর রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা, অন্যদিকে সরকারের উন্নয়নের এজেন্ডা এবং সাংবিধানিক সংস্কারের উদ্যোগ। এই সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশ কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন দেখা।